হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তোমরা প্রত্যেকেই জানো আরআরবি এনটিপিসি 2024-এর গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। এর আগে লাস্ট যখন আরআরবি এনটিপিসি হয়েছিল 2019-এর, সেখানে কিন্তু গ্র্যাজুয়েট লেভেল এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপও একসঙ্গে হয়েছিল এবং তার যে কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ CBT-1 সেটাও কিন্তু সেখানে একসাথে হয়েছিল। বাট 2024-এ অনেকগুলো পরিবর্তন এসেছে। পরিবর্তনগুলোর মধ্যে প্রথম সেটা হলো গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের ফর্ম ফিল আপ আলাদা করে দেওয়া হয়েছে এবং পরীক্ষাগুলোও আলাদা আলাদা হবে। এটাতে স্টুডেন্টদের সুবিধা হয়েছে খানিকটা। সেটা হলো যে গ্র্যাজুয়েট লেভেলগুলোর জন্য তারা যে প্যারামিটারগুলোর উপর বেস করে ফর্ম ফিল আপ করবে সেটা ঠিক করতে পারবে, আবার আন্ডার গ্র্যাজুয়েটের লেভেলের জন্য তারা বুঝে শুনে আলাদা ফর্ম ফিল আপ করতে পারবে। তো আজকের ভিডিওতে আমরা এনটিপিসির এই যে ফর্ম ফিল আপ 2024-এর, সেটাতে ম্যাক্সিমাম স্টুডেন্টদের যে ডাউটটা থাকে যে 21খানা আরআরবি জোন রয়েছে এবং 21খানা আরআরবি জোনে 5খানা যে গ্র্যাজুয়েট লেভেলের পোস্টগুলোর ফর্ম ফিল আপ চলছে সেইটা নিয়ে, অর্থাৎ এই জোনগুলোর মধ্যে কোন জোনটা তাদের জন্য বেস্ট জোন হবে, তাছাড়া যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোকে কোন অর্ডারে সাজালে তারা ম্যাক্সিমাম বেনিফিট পাবে সেটা নিয়ে আলোচনা করব। আমি ছাড়াও আরও অনেক টিচার ইউটিউবে তোমাদের তাদের যে এক্সপিরিয়েন্স সেটা দিয়ে গাইড করার চেষ্টা করেছেন এবং সকলের উদ্দেশ্য একটাই, যাতে তোমরা জোন সিলেকশন বা পোস্ট প্রেফারেন্সের ক্ষেত্রে এমন কোনো ভুল না করো যাতে তোমাদের সামান্য কিছু মার্কসের জন্য পরীক্ষা বা চাকরিটা হাতছাড়া হয়ে যায়। তো এই ভিডিওতে আমরা বেশ কিছু প্যারামিটারের ওপর বেস করে ডিসকাস করবো এবং ফাইনালি দেখবো যে তোমাদের পছন্দ বা সুবিধা অসুবিধা অনুযায়ী কোন জোনটা তোমাদের জন্য মোস্ট সুইটেবল জব বা জোন হতে চলেছে। আমি সবার ফার্স্টে যে জিনিসটা নিয়ে ডিসকাস করবো সেটা হলো হোম টাউন পোস্টিং। এটা অনেকেরই পছন্দের ফার্স্ট ক্রাইটেরিয়া থাকে যে বাড়ির কাছাকাছি একটা জব করব। কারো কারোর ক্ষেত্রে কিছু ফ্যামিলি লায়াবিলিটিস থাকে, পরিবার, বাবা মা দেখাশোনা ইত্যাদি বিষয়গুলো। তো আবার অনেকে আছে তারা বিভিন্ন জায়গায় অলরেডি কোনো জবে রয়েছে এবং তাদের ক্ষেত্রে হয় কি কোনো একটা জব সুইচ করে তারা চায় বাড়ির কাছাকাছি আসতে, যারা তাদের প্যারেন্টাল যে রেসপন্সিবিলিটিগুলো থাকে সেগুলোর পালন করতে পারে। এই ভিডিওটা মূলত তাদের জন্য নয়, তাদের জন্য আমি বলবো হোম টাউন পোস্টিং যাদের ফার্স্ট অ্যান্ড লাস্ট প্রেফারেন্স, তাদের ক্ষেত্রে তোমরা তোমাদের বাড়ির কাছাকাছি যে জোনটা পড়ছে সেই জোনেই তোমরা অ্যাপ্লাই করবে। কারোর যদি কলকাতা জোন হয়, কারোর যদি মালদা জোন হয়, কারোর যদি শিলিগুড়ি জোন হয়, তোমরা সেই জোনটাতেই প্রেফার করবে এবং সেখানেই তোমরা ফর্ম ফিল আপ করবে, চেষ্টা করবে নিজেদের বেস্টটুকু দিয়ে সেই জোনটাতে সিলেকশন নেওয়ার। বাট বাকি যারা ভাই বোনেরা রয়েছে অনেকেরই সমস্যা রয়েছে যে কোনো একটা ভাবে তারা একটা আর্জেন্ট জব দরকার, যে কোনোভাবে তাদের একটা জবে সিলেকশন দরকার, তারা আনএমপ্লয়েড থাকতে চায় না। তো তাদের জন্য মূলত বাকি পয়েন্টগুলো আমি ডিসকাস করবো আজকে। ঠিক আছে, তো প্রথমেই আমরা ভ্যাকেন্সিগুলোকে দেখবো যে 2024-এ ভ্যাকেন্সি অ্যানালিসিস, 2024-এ এই যে 21টা জোন রয়েছে সেখানে যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলোর ভ্যাকেন্সি কীরকম কী রয়েছে কোন জায়গায়। এছাড়া আমরা জানি 2019 সালে লাস্ট যখন পরীক্ষা হয়েছিল তার তুলনায় অনেকটা চেঞ্জ এসছে। 2019-এ আমি যদি বলি গ্র্যাজুয়েট লেভেলের ভ্যাকেন্সি প্রায় 32,000-এর কাছাকাছি ছিল। 2024-এ কিন্তু সেই ভ্যাকেন্সিটা ড্রাস্টিক্যালি রিডিউস করে এটা 8,113 মতন ভ্যাকেন্সি আছে। এর আগে 2019-এরও আগে যখন তোমার এনটিপিসি হয়েছিল 2015-16 সালে, সে বছরও কিন্তু 14,000-এর মতন ভ্যাকেন্সি ছিল। তো দেখতে গেলে সব থেকে কম ভ্যাকেন্সি কিন্তু 2024-এই এসেছে এখনো পর্যন্ত। হতে পারে এটা পরবর্তীকালে আপডেট করে বাড়ানো হলো, কিন্তু অ্যাজ অফ নাও এটা কিন্তু গত বছরগুলোর তুলনায় কম। ঠিক আছে, সুতরাং এই পয়েন্টটা আমাদের মাথায় রাখতে হবে। দ্বিতীয় কথা সেটা হচ্ছে যে 2019-এ যে পরীক্ষা হয়েছে সেই এনটিপিসির কাট অফ এবং তার যে বিভিন্ন জায়গায় কোনো জায়গায় কাট অফ কম গেছে, কোনো জায়গায় কাট অফ বেশি গেছে এবং সেই কাট অফের ডিফারেন্সটাও অনেকটা। তো 2019-এর কাট অফটাকে নিয়েও আমরা ডিসকাস করার চেষ্টা করব যে কোন জোনগুলো কেমন ছিল 2019-এর ক্ষেত্রে এবং 2024-এ সেই জোনগুলো কীরকম কী হতে চলেছে। এখন অনেকের মনে হতে পারে যে দাদা 2019-এর কাট অফের সঙ্গে এবছরেও যে সিমিলার হবে তার কি মানে আছে? না, কখনোই সিমিলার হবে না, তবে একটা আন্দাজ পাওয়া যেতে পারে। কেন আমি বলছি দেখো, 2019-এর পরীক্ষাটা হয়েছে 2021 সালে। 2021 মানে তুমি ধরে নিতে পারো 2020-তে কোভিড আসার পর 21-এও ছিল, বাট পোস্ট কোভিড এরা মেনে নেওয়া যেতে পারে। এবং 2021-এর পর 2024-এ যখন ফর্ম ফিল আপ চলছে, 3 বছরের গ্যাপ আছে মাঝখানে। তার আগে 2021-এর আগেও যখন পরীক্ষাটা হয়েছিল সেটা ওই 15-16 সাল নাগাদ হয়েছিল প্রবাবলি। সেই সময়কার সঙ্গে 2024-এর কোনোরকম কোনো তুলনা চলে না, কারণ সেটা কোভিডের অনেক আগে এবং অনেকটা সময় আগে সেই পরীক্ষাগুলো হয়েছে 2015-16-তে যেটা। তাছাড়া তখন
কজনই বা ইউটিউব থেকে বা বিভিন্ন তোমার এই অনলাইন মিডিয়াগুলো থেকে পড়াশুনো করতো, ফলে কম্পিটিশন তুলনামূলক অনেকটা কম ছিল, যেটা কিন্তু 2021 এবং 2024 তুলনামূলক অনেক বেড়েছে। এখন স্টুডেন্টরা বাড়িতে বসেই অনেক ম্যাটেরিয়াল পেয়ে যায়, কম্পিটিশন বেড়েছে, কোয়েশ্চেনের লেভেল বেড়েছে। সুতরাং 2021 সঙ্গে কিছুটা হলেও 2024 আলোচনা চলে। সেই কারণে আমরা 2019 যে পরীক্ষাটা এনটিপিসিটা, অর্থাৎ যেটা 2021 হয়েছিল সিবিটি 1, সেটাকে নিয়ে কিছুটা ডিসকাশন করব। তারপর আমরা দেখব এই যে প্রত্যেকটা জোন, সেখানে ভ্যাকেন্সির ডিস্ট্রিবিউশন কেমন রয়েছে। কোনো কোনো জোনে দেখবে পার্টিকুলার কোনো একটা পোস্টে ভ্যাকেন্সি বেশি, তো বাকি পোস্টগুলো প্রায় অনেক কম। আবার কোনো কোনো জোনে দেখবো আমরা একটা সুন্দর অ্যালোকেশন বা ডিস্ট্রিবিউশন রয়েছে। লাস্ট যে পয়েন্টটা, সেটা হচ্ছে স্টুডেন্টদের কিছু পার্টিকুলার প্রেফারেন্স থাকে। কারোর ক্ষেত্রে মনে হয় যে না, এটা আমার ড্রিম জব, এই জবটা যে জন্যই হোক না কেন আমি করতে রাজি আছি। আর তাছাড়া আরও নানা রকম সুবিধা অসুবিধাগুলো মিলিয়ে তাদের যে প্রেফার্ড জোনটা হওয়া উচিত সেটা নিয়ে। কেন আমি প্রেফার্ড জোন বললাম, কেন আমি সেফ জোন বললাম না? সেফ জোন কথাটা অনেকটা ওভার হাইপড। মানে সেফ জোন মানে কি? সেফ জোন মানে তুমি সেখানে পড়াশোনা না করে, প্রিপারেশন না নিয়ে চাকরি পেয়ে যাবে, আর অন্য জনে তোমাকে পড়াশোনা করতে হবে, এমন তো নয়। প্রত্যেকটা জোনে ইন্ডিভিজুয়াল কিছু না কিছু কম্পিটিশন আছে। প্রত্যেকটা জোনের তোমার আলাদা আলাদা, সেই কারণে কাট অফের 19-20 হলেও প্রত্যেকটা জোনে যারা পার্টিসিপেট করে বা এক্সামে অ্যাপেয়ার করে, তারা কিন্তু যথেষ্ট তোমার প্রিপারেশন নিয়েই অ্যাপেয়ার করে। কিছু হয়তো এক্সটার্নাল কিছু প্যারামিটার থাকে, যার জন্য সেগুলোর কাট অফ সামান্য 19-20 হয়। কিন্তু সেফ জোন বলে কোনো জোনই নেই, প্রত্যেকটা জোনই কিন্তু কম্পিটিশন হয়, ভালো কম্পিটিশন হয়। তো সেই জিনিসগুলোকেও আমাদের মাথায় রাখতে হবে। আমি যদি সবার ফার্স্টে ভ্যাকেন্সির কথা বলি, তুমি যদি ভ্যাকেন্সি টেবিলটাকে ভালো করে দেখো 2019 সঙ্গে কম্পারিজন করলে তুমি দেখতে পাবে লেভেল 6 যে পোস্টগুলো ছিল 2019 ভ্যাকেন্সি ছিল 7,124 খানা। সেটাই 2024 লেভেল 6 ভ্যাকেন্সিগুলো কমে এসছে 2,730টা, অর্থাৎ প্রায় 4,394টা ভ্যাকেন্সি কমে গেছে। একই ব্যাপার লেভেল 5 ক্ষেত্রেও। লেভেল 5 ক্ষেত্রেও 17,393টা ভ্যাকেন্সি ছিল 2019, যেটা কিনা 2024 কমে মাত্র 5,383টা ভ্যাকেন্সিতে নেমে এসেছে। অর্থাৎ রিডিউস কতটা হলো? প্রায় 12,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি রিডিউস হয়ে গেছে। তো দেখতে গেলে 2019 প্রায় 1/4 ভ্যাকেন্সি এসেছে 2024, তাই না? 1/4 ভ্যাকেন্সি এসেছে। এবং শুধু তাই নয়, আমরা যদি জোন ওয়াইজ ভ্যাকেন্সি কম্প্যারিজন করি, তাহলেও তোমরা আরও একটু ক্ল্যারিটি পাবে ডেটাগুলোর ব্যাপারে। দেখো 2019 সঙ্গে 2024 একটা ট্যালি আমি এখানে দেখিয়েছি, সবকটা জোন পরপর দুটো স্লাইডে আছে, তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা জোনে কীরকমভাবে ভ্যাকেন্সি রিডিউস করেছে। আমরা দেখছি আমেদাবাদ, যেখানে 2019 ভ্যাকেন্সি ছিল 1,024টা, সেটাই তোমার কমে গিয়ে 2024 মাত্র 516টা ভ্যাকেন্সি হয়েছে। আমরা তারপর দেখব আজমেরেও 1,773টা ভ্যাকেন্সি, সেটা কমে গিয়ে মাত্র 132টা ভ্যাকেন্সি হয়েছে। ব্যাঙ্গালোর, যেখানে কিনা প্রায় 2,500 ভ্যাকেন্সি ছিল, সেটা 496টা। এবং তাৎপর্যপূর্ণ এলাহাবাদ, যেটাতে প্রচণ্ড ভ্যাকেন্সি ছিল গত এনটিপিসিতে, সেখানে মাত্র 227টা ভ্যাকেন্সিতে নেমে এসেছে। তো এগুলো তো 1/4 তুলনাতেও অনেকটা কমে গেছে না এইসব জায়গাগুলোতে ভ্যাকেন্সি। তো ওভারঅল যে ভ্যাকেন্সি কমেছে তার কম্পারিজনে দেখলেও এখানকার ভ্যাকেন্সি আরও বেশি কমে গেছে। তোমরা যদি একইভাবে দেখো চেন্নাইয়ের ভ্যাকেন্সি প্রেফার্ড জোনগুলোর মধ্যে একটা পড়ে, সেখানেও 436-এর কাছাকাছি ভ্যাকেন্সি চলে এসছে 2,694 থেকে। আবার আমি যদি বাকি জোনগুলোর কথা বলি, ধরো তোমার কলকাতার ভ্যাকেন্সির যদি কথা বলি, অনেকে বলছে কলকাতায় প্রচুর ভ্যাকেন্সি এবছর 1,382টা ভ্যাকেন্সি আছে। না, কলকাতা এবছর মন্দের ভালো, কিন্তু গত বছর কলকাতায় ভ্যাকেন্সি কীরকম ছিল? 19 সালে 3,022 খানা ভ্যাকেন্সি ছিল, 1,640 খানা ভ্যাকেন্সি, অর্থাৎ প্রায় হাফেরও কমে নেমে এসেছে কলকাতার ভ্যাকেন্সি। মালদার অবস্থা 1,043 ছিল, সেটা 198তে নেমে এসেছে। শিলিগুড়ি 443, প্রায় 1/10 কম, 40টা ভ্যাকেন্সিতে নেমে এসেছে। তো বাংলার ক্যান্ডিডেটদের তুলনায় যদি দেখি, কলকাতা এবার মন্দের ভালো অবস্থায় কেন বললাম, অন্য জোনগুলোর তুলনায় কলকাতায় ভ্যাকেন্সিটা এবছর তুলনামূলক বেশি। কিন্তু তাৎপর্যপূর্ণ যে ডেটাটা, সেটা হচ্ছে 2019 এনটিপিসির সঙ্গে যদি তুমি 2024 এনটিপিসির তুলনা করো, একটা মাত্র জোন আছে যে জোনটাতে ভ্যাকেন্সি অনেকটা বেড়েছে। কোন জোনটা? সেটা ভুবনেশ্বর জোন। 21টা জোনের মধ্যে ওয়ান অ্যান্ড অনলি ভুবনেশ্বর জোনে কিন্তু 260 খানা ভ্যাকেন্সি ইনক্রিজ হয়েছে। পয়েন্টটা মাথায় রাখতে হবে তোমাকে, ভুবনেশ্বরের জোনে ভ্যাকেন্সি ইনক্রিজ রয়েছে। আচ্ছা, এবার যদি কলকাতা জোনের কথা বলি, কলকাতার বা আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটদের যদি কথা বলি, তাদের লাভ কোথায় আর লস কোথায়? এক, প্রফিট সাইডগুলো দেখতে গেলে, বা যদি আমি প্রথমে নেগেটিভ সাইডগুলো বলি, নেগেটিভ সাইডগুলো হচ্ছে কলকাতার ভ্যাকেন্সি এবছর তুলনামূলক
অন্যান্য জোনগুলোর ভ্যাকেন্সি থাকলেও কলকাতার যেটা সবথেকে বড় ড্রব্যাক হয়ে দাঁড়াচ্ছে সেটা হলো পার্টনার ভ্যাকেন্সি। কেন পার্টনার ভ্যাকেন্সি কলকাতার ভ্যাকেন্সিতে প্রভাব ফেলবে বা কলকাতার কাট অফে প্রভাব ফেলবে তোমরা ভালো করেই জানো। 1039টা কলকাতার পার্টনার ভ্যাকেন্সি ছিল 2019-এ, যেটা কিন্তু এবছর 111তে নেমে এসছে, প্রায় 1/10 বলতে পারো তুমি, 111তে নেমে এসছে। সুতরাং পার্টনার ক্যান্ডিডেটরা তোমার কলকাতাকে প্রেফারেন্স দেওয়ার চান্সেস আছে। দ্বিতীয় কথা, রাঁচির ভ্যাকেন্সি 1386 থেকে 322-এ নেমে এসেছে, সেটা একটা সমস্যা কলকাতার। আবার শিলিগুড়ির তুমি যদি ভ্যাকেন্সি দেখো, শিলিগুড়ির ভ্যাকেন্সিও তোমার অনেকটা কমে গেছে, যেটা শিলিগুড়ি বা নর্থ বেঙ্গলের ভাই বোনদের পক্ষে একটু চিন্তার বিষয়। মালদার ভ্যাকেন্সিও কিন্তু কমেছে কিছুটা, অনেকটাই কমেছে মালদার ভ্যাকেন্সি, প্রায় 5/1 হয়ে গেছে। বাট যেটা কলকাতার পজিটিভ পয়েন্ট সেটা হলো, এক, অন্য জনের তুলনায় ভ্যাকেন্সি বেশি, আর দ্বিতীয় কথা হচ্ছে ভুবনেশ্বরের ভ্যাকেন্সিটা এবছর বেশি রয়েছে। এটা কিন্তু কলকাতার ফরে যাবে, ঠিক আছে? বা বেঙ্গলি ক্যান্ডিডেট যারা রয়েছে আমাদের মালদা, শিলিগুড়ি প্রত্যেকটা জনের যদি কথা বলি, তাদেরও কিন্তু ফরে যাবে, যেহেতু ভুবনেশ্বরের ভ্যাকেন্সিটা বেশি রয়েছে তুলনামূলক। এ তো গেল ভ্যাকেন্সির আলোচনা, এবং ভ্যাকেন্সির আলোচনা দিয়ে যদি আমরা দেখি, মোটামুটি আমরা এইটুকু আইডিয়া করতে পারি যে 2024-এ কোন জোনগুলো মোটামুটি একটু ডিসেন্ট ভ্যাকেন্সি রয়েছে। তুমি বলতে পারো ফার্স্টে গুয়াহাটির কথা। দেখো, গুয়াহাটিতে 516টা ভ্যাকেন্সি রয়েছে, গত বছর যেটা ছিল 851টা, মানে যদি তুমি বলো প্রায় কিছুটা কমেছে, ঠিক আছে? 50% তো বলা যায় না, তোমার অনেক কিছুটা কমেছে, এখানে 851 থেকে 516 হয়েছে। তুমি যদি দেখো গুয়াহাটির ভ্যাকেন্সি ছাড়া তোমার মুম্বাইয়ের ভ্যাকেন্সিও তো সাফিসিয়েন্ট কমেছে। ভুবনেশ্বরের ভ্যাকেন্সি বেড়েছে, ভুবনেশ্বর একটা প্রেফার্ড জোনের মধ্যে রয়েছে, গুয়াহাটি রয়েছে, গুয়াহাটির ভ্যাকেন্সি কিছুটা কমেছে। আচ্ছা, বাকি জোনগুলোর যদি কথা বলি, আমেদাবাদের কথা দেখো, আমেদাবাদের ভ্যাকেন্সি 50% মতন হয়েছে, ঠিক আছে? হাফ হয়ে গেছে আমেদাবাদের ভ্যাকেন্সি। আর এই জোনগুলো ছাড়াও আমরা যদি চেন্নাই জোনের কথা বলি, চেন্নাই জোনে ভ্যাকেন্সি কিন্তু কিছুটা কমে গেছে। তো আমেদাবাদ, গুয়াহাটি এবং তোমার যদি ভুবনেশ্বরের কথা বলি, এরা হচ্ছে লেস এফেক্টেড এরিয়া এই বছর ভ্যাকেন্সি রিডিউস হওয়ার, রাইট? তো এই তিনটে জোনের কথা আমরা মাথায় রাখবো, বিকজ এবছরের ভ্যাকেন্সি রিডিউস হওয়াটা এদের উপর সব থেকে কম প্রভাব ফেলেছে। এরাও প্রভাবিত হয়েছে, বাট কম প্রভাব ফেলেছে, ঠিক আছে? নেক্সট চলে আসো, এবার যদি আমরা একটু কাট অফগুলোকে অ্যানালিসিস করি 2019-এর সঙ্গে যে পোস্টগুলো ছিল সেই পোস্ট ওয়াইজ। 2019-এ কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের একটা পোস্ট এসেছিল, পোস্টটি এবছর নেই, তোমরা জানো ওই পোস্টটিকে মার্চ করে দেওয়া হয়েছে, তাই না? সে তোমার আমাদের সিনিয়র কমার্শিয়াল ওই যে পোস্টটা রয়েছে সেই পোস্টের সাথে। আর 2019 সালে এই কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের পোস্টটা যদি তোমরা দেখো, কলকাতার কাট অফ ছিল কত? কলকাতার কাট অফ গেছিল সব থেকে বেশি, 96.50 ছিল 2019-এ কলকাতার কাট অফ এই পোস্টটার ক্ষেত্রে সব থেকে হাইয়েস্ট। এবং এটা থেকে ভয় পেয়ে যাওয়ার মতন কিছু নেই। কেন আমি বলবো ভয় পেয়ে যাওয়ার মতন কিছু নেই? 32,000 ভ্যাকেন্সি ছিল অল ওভার ইন্ডিয়া, কিন্তু এই কলকাতাতেই পার্টিকুলার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসের ভ্যাকেন্সি কটা ছিল? মাত্র 2খানা ভ্যাকেন্সি ছিল। সুতরাং খুব স্বাভাবিকভাবেই কাট অফ এটার বেশি যাবে। এখানে কলকাতাকে রেড জোন, কলকাতাকে ডেঞ্জার জোন এগুলো বলার মতন কোনো রকম কারণ নেই, তাই না? এবছর এই পোস্টটা আসেনি আমাদের কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস, তাহলেও আমি কেন পোস্টটার কথা জিজ্ঞেস করলাম, কারণ এটা ওই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার ওই পোস্টগুলোর সাথে এটা মার্জ করে দিয়েছে। কলকাতার পরে গেছে সেকেন্দ্রাবাদ, রাঁচি, গোরখপুর। আমরা যদি একটু নিচের দিক থেকে দেখি, তাহলে কম কোথায় গেছে? ভোপাল, আমেদাবাদ, গুয়াহাটি, ভুবনেশ্বর, ঠিক আছে? এমনকি পাটনাতেও কলকাতার থেকে কম গেছিলো এই পোস্টার কাট অফ। নেক্সট যদি আমি বলি স্টেশন মাস্টারের কথা, স্টেশন মাস্টারের কাট অফ গেছিলো এলাহাবাদে 88 প্রায়। তোমার তারপর মুজাফফরপুর। কলকাতা কত নম্বরে ছিল? 1, 2, 3, 4, 5, 6 নম্বরে ছিল কলকাতা। কলকাতাতে 85.10 গেছিলো স্টেশন মাস্টারের কাট অফ। মালদা তার পরেই রয়েছে, আর তার কিছুটা পরে রয়েছে আমাদের শিলিগুড়ি, ঠিক আছে? সেফ জোন কোনটা ছিল স্টেশন মাস্টারের জন্য গত বছর, বা প্রেফার্ড জোন যেখানে কম কাট অফ গেছে? ত্রিভেন্দ্রম, আহমেদাবাদ, চেন্নাই, জম্মু অ্যান্ড গুয়াহাটি, যদি নিচের দিক থেকে আমরা দেখি, তাই না? এরপর তুমি চলে আসো গুডস গার্ডের কথায়। গুডস গার্ডেও দেখো কাট অফ সব থেকে বেশি কোথায় গেছিলো? আজমেরে। এবং তারপর চণ্ডীগড়, গোরখপুর। আমাদের কলকাতা কত নম্বরে রয়েছে? কলকাতা রয়েছে 7 নম্বরে। কলকাতায় 82.28 গেছিলো আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ। আমি যারা SC, ST, OBC, EWS ভাই বোনেরা রয়েছে, তারাও দেখতে পারো তোমাদের পার্টিকুলার ক্যাটাগরি ওয়াইজ কাট অফগুলো এখানে দেওয়া রয়েছে। এবং
সকলকে বলে রাখি এই যে ডেটাগুলো রয়েছে ডেটাগুলোর কার্টেসি আমি জানাবো কিউম্যাথসকে। কিউম্যাথসের থেকেই ডেটাগুলো আমার মোর রিলায়েবল বলে মনে হয় এবং সেখান থেকে আমি ডেটাগুলোকে কালেক্ট করেছি আর কিছু আরআরবির ওয়েবসাইটগুলোর থেকে এবং নোটিফিকেশনগুলোর থেকে। তো নেক্সট চলে আসি, কলকাতার কাট অফ গেছিল 82.28 আনরিজার্ভ ক্যাটাগরিতে গুডস গার্ডের ক্ষেত্রে। পাটনার কাট অফ কিন্তু গুডস গার্ডেও কলকাতার থেকে কমই গেছিল 81.22। তারপর মালদা এবং নিচের দিক থেকে আমরা যদি দেখি যেগুলোতে কম কাট অফ গেছিল সেগুলো হচ্ছে চেন্নাই, ত্রিভেন্দ্রম, শিলিগুড়ি, বিলাসপুর, সেকেন্দ্রাবাদ এবং ভুবনেশ্বর, তারপর গুয়াহাটি। দেন এটা গেল গুডস গার্ডের কথা। গুডস গার্ডের পরে যদি আমরা দেখি, আচ্ছা গুডস গার্ডে আরও একটা কথা বলি, আহমেদাবাদ যে জোনটার কাট অফ তোমার এতক্ষণ ধরে কলকাতার থেকে কম ছিল সবকটা পোস্টে, এই পার্টিকুলার একটা পোস্টে কেন কলকাতার থেকে বেশি হলো? ভ্যাকেন্সি 4 ভাগের 1 ভাগের কম ছিল কলকাতার থেকে। আহমেদাবাদে কলকাতার তুলনায় 4 ভাগেরও 1 ভাগের ভ্যাকেন্সি কম ছিল। তো সেই কারণে একটা কারণ হতে পারে, সেটা একটা কারণ হতে পারে এবং পার্টিকুলার এই পোস্টটাই একমাত্র যেটা তে আহমেদাবাদ কলকাতার ওপরে ছিল। ঠিক আছে, চলো বাকি পোস্টগুলোর ক্ষেত্রে আমরা যদি দেখি, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের কথা, এলাহাবাদ গেছে সবার উপরে এবং 3 নম্বরে ছিল কিন্তু কলকাতা। কলকাতায় 79.35 ছিল আমাদের তোমার আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ। তারপর তুমি দেখো কলকাতা ছিল এবং এখানেও নিচের দিক থেকে তুমি যদি দেখো ত্রিভেন্দ্রম, শিলিগুড়ি, রাঁচি, পাটনা, মুজফ্ফরপুর, এই জায়গাগুলো যেগুলো রয়েছে এই জায়গাগুলোতে তো কোনো ভ্যাকেন্সিই ছিল না। সব থেকে কম কাট অফ গেছে জুনিয়র অ্যাকাউন্টের গুয়াহাটি, দেন চেন্নাই, দেন মুম্বাই, আর তারপর গোরখপুর, বিলাসপুর, এইগুলো জায়গাগুলো রয়েছে, তাই না? তো নিচের দিক থেকে গুয়াহাটি, চেন্নাই এইগুলো ছিল জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের জন্য অন্ততপক্ষে তুলনামূলক কম্পারেটিভলি সেফ জোন। দেন আমি আসি সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের কথা। সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের যে পোস্টটা সেটাতেও আজমিরে ভ্যাকেন্সি গেছিলো আজমিরে কাট অফ গেছিলো সব থেকে বেশি আনরিজার্ভ ক্যাটাগরির ক্ষেত্রে এবং তারপর ত্রিভেন্দ্রম, এলাহাবাদ, চণ্ডীগড়, ব্যাঙ্গালোর এই জায়গাগুলো। কলকাতার গেছে এইখানে, কলকাতার কত নম্বর আছে? প্রবাবলি 9 নম্বরে আছে, 1 2 3 4 5 6 7 8 9, 9 নম্বরে রয়েছে কলকাতার ভ্যাকেন্সি। দেন ভুবনেশ্বর, দেন আহমেদাবাদ এবং নিচের দিক থেকে তুমি যদি দেখো সব থেকে কম গেছে গুয়াহাটি, শিলিগুড়ি, চেন্নাই, মুম্বাই, মুজফ্ফরপুর এই জায়গাগুলোতে। ঠিক আছে, তো এছাড়া আরও একটা পোস্ট আছে সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। এই সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর ভ্যাকেন্সিটাও এবছর আসেনি, এটাও তোমার ওই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের সঙ্গে মার্জ করে দিয়েছে। তাহলেও এর ভ্যাকেন্সিটা আমি এর যে কাট অফটা ছিল সেটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো, বিকজ এটাও ম্যাটার করে। আজমেরে কাট অফ হাইয়েস্ট গেছিল এবং কলকাতা ছিল এই জায়গায় 1 2 3 4 5 6 7 8, 8 নম্বরে ছিল কলকাতা, তারপর মালদা এবং তারপর দেখো বাকি যে জায়গাগুলো সেইগুলো রয়েছে। কিন্তু নিচের দিক থেকে আমরা যদি দেখি মুজফ্ফরপুর, এগেইন গুয়াহাটি, শিলিগুড়ি, চেন্নাই, তোমার ত্রিভেন্দ্রম, গোরখপুর এই জায়গাগুলো কাট অফ গেছে। অনেকেই বলতে পারে গুয়াহাটিতে সে বছর কিছুদিন পরে পরীক্ষা হয়েছিল, গুয়াহাটিতে আসামের দিকটায় আমরা জানি সে বছর ফ্লাড এসেছিল প্রচণ্ড পরিমাণে এবং কিছুদিন পরে পরীক্ষা হয়েছিল, কিন্তু দ্যাট ইজ নট দ্য মেন রিজন যে সেখানে কাট অফ কম যাবে। ঠিক আছে, তো এছাড়া এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা দেখলাম কাট অফটা তুলনামূলক কম গেছে। তো এই ছিল 2019-এর কাট অফ কম্প্যারিজন এবং আমরা দেখলাম 2019-এ কোন কোন পোস্টগুলোতে কোন কোন জায়গাগুলো সব থেকে বেশি তোমার ভ্যাকেন্সির ক্ষেত্রে এই এবং আমাদের কাট অফের ক্ষেত্রে আগে পরে গেছে। এবং মোটামুটি তুমি ধরে নিতে পারো 2019 হোক বা 2024 হোক, কলকাতার কাট অফ 1 থেকে 10-এর মধ্যে থাকেই কম বেশি। এবছর যেহেতু তোমার তুলনামূলক কম্পারেটিভলি বেশি আছে, তো সেটা 1 থেকে 10-এর জায়গায় 1 থেকে 12-13 হতে পারে, তার বেশি যাবে না। হয়তো টপ 12-এর মধ্যে বা টপ 13-এর মধ্যে কলকাতা থাকবে, কিন্তু তার পেছনে কিন্তু কলকাতার কাট অফ যাওয়ার চান্সেস কমই আছে বলতে গেলে। ঠিক আছে, আর পোস্ট ওয়াইজ যদি তুমি বলো, পোস্ট ওয়াইজ দেখো, পোস্ট ওয়াইজ যে পোস্টগুলোতে তোমার ভ্যাকেন্সি এই যে বললাম, যেমন আমাদের তোমার কমার্শিয়াল অ্যাপ্রেন্টিসে কলকাতার কাট অফ হাইয়েস্ট গেছে, কারণ কলকাতাতে ভ্যাকেন্সি ছিল মাত্র 2টো। সেই জায়গায় তোমার সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক এর ভ্যাকেন্সিতে বা এর কাট অফ কেন কলকাতা এত পিছনে চলে গেল, কেন কলকাতা 9 নম্বরে বা 8 নম্বরে চলে আসলো সোজা? বিকজ এই পোস্টটাতে ভ্যাকেন্সি ছিল 2019-এ কলকাতায় 324খানা ভ্যাকেন্সি ছিল, 324খানা ভ্যাকেন্সি ছিল, অনেক বেশি ভ্যাকেন্সি ছিল এই পোস্টটাতে। সুতরাং স্বাভাবিক, এটা বোঝা যাচ্ছে ভ্যাকেন্সি কিন্তু প্রভাব ফেলে, এমন নয় যে ভ্যাকেন্সি প্রভাব ফেলে না। আবার তুমি যদি এই সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের কথা দেখো, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এই যে সিনিয়র কমার্শিয়াল কাম এটা বললাম, এটা 324টা ভ্যাকেন্সি, এটাতে নয়, এইটাতে 324টা ভ্যাকেন্সি ছিল। যেমন দেখো এখানে 9 নম্বরে চলে এসছে কলকাতা, তাই না? এখানে 324টা ভ্যাকেন্সি ছিল গত বছর।
2019-এ এখানে 324টা ভ্যাকেন্সি ছিল, স্বাভাবিক। যেটা টপ হাইয়েস্ট কাট অফ গেছে তার তুলনায় এখানে 5 নম্বর জেনারেল কাট অফ কমে গেছে। তো ভ্যাকেন্সি ম্যাটার করে। তুমি যদি তারপর জুনিয়র অ্যাকাউন্টের কথা দেখো, জুনিয়র অ্যাকাউন্টে মোটামুটি ঠিকঠাক ভ্যাকেন্সি ছিল, 148টা মতন ভ্যাকেন্সি ছিল, কাট অফ 3 নম্বরে চলে এসছে। আর বাকি যে পোস্টগুলো রয়েছে, যদি আমি ট্রেন ম্যানেজার বা গুডস গার্ডের কথা বলি, গুডস গার্ডের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল 210, স্টেশন মাস্টারের ক্ষেত্রে ভ্যাকেন্সি ছিল তোমার 363টা মতন ভ্যাকেন্সি স্টেশন মাস্টারের ক্ষেত্রে ছিল, ঠিক আছে। তো ভ্যাকেন্সি প্রভাব ফেলে কোন জায়গায় কতটা কাট অফ যাবে, পার্টিকুলার পোস্টের ক্ষেত্রেও প্রভাব ফেলে, শুধু জোন নয়, পোস্টও ম্যাটার করে, কোন পোস্টের জন্য তুমি অ্যাপ্লাই করছো বা কোন পোস্টটা তোমার ডিজায়ার্ড পোস্ট, তাই না? এখন এইগুলো বোঝার পর আমরা যদি তাহলে পোস্ট, জোন তো দেখলাম, জোনের সাথে সাথে যদি আমরা পোস্টেরও ভ্যাকেন্সিগুলোকে অ্যানালিসিস করি, তাহলে দেখো 2024-এ আমরা দেখতে পাবো পরপর পরপর ভ্যাকেন্সিগুলো কীরকম রয়েছে। দেখো পোস্ট ওয়াইজ আমি তোমাদের একটা টেবিল করে এখানে দিলাম ডেটাগুলো। আহমেদাবাদে রয়েছে টোটাল 516টা ভ্যাকেন্সি, 516টার মধ্যে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার যে পোস্টটি, সেটাতে 157খানা ভ্যাকেন্সি রয়েছে। স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি রয়েছে 71টা, তোমার ট্রেন ম্যানেজারের 244টা, সাফিসিয়েন্ট, ঠিকঠাক ভ্যাকেন্সি এবছরে দেখতে গেলে। জুনিয়র অ্যাকাউন্টের কিন্তু কোনো ভ্যাকেন্সি নেই, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের 44টা, সব মিলে 516টা ভ্যাকেন্সি। আজমিরেই সেই ভ্যাকেন্সিটা 132টা। আজমিরে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি নেই, এখানেও নেই, ভোপালেও নেই, অনেকগুলো জায়গা আছে যেখানে বেশ কিছু ভ্যাকেন্সি নেই। গোরখপুরে তোমার স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি নেই, এরকমভাবে চলছে। পার্টিকুলার তুমি যদি আহমেদাবাদের পরে আমি তোমাকে একটু ভুবনেশ্বরের ভ্যাকেন্সিটা ভালো করে দেখতে বলবো। ভুবনেশ্বরে স্টেশন মাস্টারের কোনো ভ্যাকেন্সি নেই, কিন্তু ভুবনেশ্বরে ট্রেন ম্যানেজার বা গুডস গার্ডের ভ্যাকেন্সি 21টা জনের মধ্যে সব থেকে বেশি। আবার ভুবনেশ্বরের টোটাল ভ্যাকেন্সিও কিন্তু আগের বারের তুলনায় বেশি, আগেই বলেছি 758খানা ভ্যাকেন্সি রয়েছে ভুবনেশ্বরে এবছর। জুনিয়র অ্যাকাউন্টের ভ্যাকেন্সি ঠিকঠাক, একটা ডিসেন্ট ভ্যাকেন্সি বলা চলে, 18টা সিনিয়র ক্লার্কের, এবং চিফ কমার্শিয়াল টিকিট সুপারভাইজারের ভ্যাকেন্সি বা সিসিটিএস এর যে ভ্যাকেন্সিটা, সেটা তোমার 51টা ভ্যাকেন্সি রয়েছে, কিন্তু স্টেশন মাস্টারের কোনো ভ্যাকেন্সি নেই। ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি সব থেকে বেশি, ঠিক। আচ্ছা, চেন্নাইতে দেখো, চেন্নাইতে তুমি যদি দেখো সিসিটিএস এর ভ্যাকেন্সি 155টা আছে, স্টেশন মাস্টার মাত্র 8খানা, ট্রেন ম্যানেজার মাত্র 9খানা, তাই না? আর জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি 169টা, সিনিয়র ক্লার্কের 95টা, মোট 436খানা ভ্যাকেন্সি চেন্নাইতে রয়েছে। গুয়াহাটিতে আমরা যদি দেখি, গুয়াহাটি জোনের কথা অনেকবার এসছে আগেরবার। গুয়াহাটি জোনের চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ভ্যাকেন্সি মাত্র 27খানা। সেই জায়গায় স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি কিন্তু গুয়াহাটি জোনে সব থেকে বেশি, হাইয়েস্ট, তাই না? আবার দেখো ট্রেন ম্যানেজার বা জুনিয়র অ্যাকাউন্ট বলো, এগুলোর একটা ডিসেন্ট ঠিকঠাক ভ্যাকেন্সি থাকলেও সিনিয়র ক্লার্কে 32খানা। অল ওভার 516খানা ভ্যাকেন্সি গুয়াহাটি জোনে রয়েছে। বাকি জোনগুলোর যদি কথা বলি, বাকি জোনগুলোর মধ্যে তোমরা দেখো, কলকাতা জোনের যদি আমি কথা বলি, কলকাতা জোনে সব থেকে বেশি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের ভ্যাকেন্সিটা সব থেকে বেশি রয়েছে, 523খানা। স্টেশন মাস্টারের তুলনামূলক অনেকটাই কম। ট্রেন ম্যানেজারের বলা চলে ঠিকঠাক একটা ডিসেন্ট ভ্যাকেন্সি। আবার জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি কিন্তু অনেকটা বেশি, 428, এবং সব মিলিয়ে 1382খানা ভ্যাকেন্সি কলকাতায় রয়েছে। মালদার কথা যদি বলি, মালদাতে 36খানা ভ্যাকেন্সি চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের, স্টেশন মাস্টারের 30টা, ট্রেন ম্যানেজার 120টা, জুনিয়র অ্যাকাউন্টের কোনো ভ্যাকেন্সি নেই, সিনিয়র ক্লার্কের ভ্যাকেন্সি মাত্র 12খানা, 198টা ভ্যাকেন্সি মালদার ক্ষেত্রে। সুতরাং মালদার কিন্তু এবছর একটু কম্পিটিশন হার্ড হবে। মুম্বাইতে ঠিকঠাক ভ্যাকেন্সি থাকলেও আমি মুম্বাইতে তোমার সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ভ্যাকেন্সি 160 আছে, 827টা ভ্যাকেন্সি ঠিকঠাক ভ্যাকেন্সি এবছর হিসেবে দেখলেও মুম্বাইকে আমি এড়িয়ে যেতে বলবো, এই কারণে, কারণ তোমার বেশিরভাগ ওই দিককার সবাই প্রেফার করে, তো কলকাতার স্টুডেন্টদের জন্য আমি খুব প্রেফারেবল জোন বলে আমি মনে করি না। মুজাফফরপুরের তো কোনো কথাই আসছে না। যদি আমি সোজা চলে আসি শিলিগুড়ি জোনের কথা তোমাদেরকে বলি, শিলিগুড়ি জোনেও দেখো এবছর কিন্তু জেএ এর ভ্যাকেন্সি নেই। তোমার চিফ কমার্শিয়ালের ভ্যাকেন্সি 12টা, স্টেশন মাস্টারের 6টা, ট্রেন ম্যানেজারের 20টা, এবং সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের মাত্র 2খানা ভ্যাকেন্সি, অল টুগেদার টোটাল 40টা ভ্যাকেন্সি। তো শিলিগুড়িতেও কিন্তু ভ্যাকেন্সির পরিস্থিতি আগের বারের তুলনায় অনেকটা খারাপ বলা চলে, কারণ প্রায় 1/10-এরও কম ভ্যাকেন্সি শিলিগুড়িতে এবছর হয়ে গেছে। তো এই ছিল মোটামুটি আমাদের ভ্যাকেন্সির অ্যালোকেশন, এবং ভ্যাকেন্সিগুলোকে আমরা দেখলাম। সব থেকে বড় কথা, ভ্যাকেন্সিগুলো সব জায়গায় কিন্তু ইভেনলি ডিস্ট্রিবিউটেড নয়। কোনো কোনো জায়গায় পার্টিকুলার একটা পোস্টে ভ্যাকেন্সি বেশি, যেমন ধরো এই আমাদের ভুবনেশ্বর জোনের কথা, পার্টিকুলার একটা পোস্টে ভ্যাকেন্সি, আবার বাকিগুলোতে একটু কম। স্টেশন মাস্টারের তো একদমই ভ্যাকেন্সি নেই।
আবার কোনো জনে ভ্যাকেন্সিগুলো খুব সুন্দরভাবে ডিস্ট্রিবিউটেড, তাই না? আচ্ছা, যদি আমি কলকাতা জোনের কম্প্যারিজনটা তোমাদের আরও একবার মনে করিয়ে দিই, যারা তোমরা বেশিরভাগ আমাদের কলকাতা বা আশেপাশের স্টুডেন্টরা রয়েছে তাদের জন্য কলকাতার ভ্যাকেন্সি ডিস্ট্রিবিউশনটা ভালো। 523টা চিফ কমার্শিয়াল কাম টিকিট সুইপারের ভ্যাকেন্সি রয়েছে, যেটা তোমার সুপারভাইজার ভ্যাকেন্সি রয়েছে, যেটা কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস গত বছর দিয়েছিল মাত্র 2খানা ভ্যাকেন্সি, তাই না? আবার সিনিয়র ক্লার্কের ভ্যাকেন্সি 143টা, যেটা কিন্তু গত বছর 324 ছিল, তো বলতে পারো 50%-এর থেকে কিছুটা কমেছে। আচ্ছা, জে এর ভ্যাকেন্সি 148 ছিল, অনেকটা বেড়েছে জে এর ভ্যাকেন্সি, এটা একটা পজিটিভ সাইড। ট্রেন ম্যানেজারের ভ্যাকেন্সি 210টা ছিল, সেটা 220টা হয়েছে, ভালো দিক। স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি তোমার 363 ছিল, সেটা মাত্র 68তে নেমে এসেছে, সো স্টেশন মাস্টারের ভ্যাকেন্সি অনেকটা কমে গেছে। এখন এই এতগুলো জিনিস কম্প্যারিজন করার পরে তাহলে আমাদের জন্য সবকটা পয়েন্ট, সবকটা প্যারামিটার মিলিয়ে প্রেফার্ড জোন কোনগুলো হতে চলেছে, টপ 5টা প্রেফার্ড জোন কোনগুলো হবে। আমি কোনো একটা পার্টিকুলার জোনের নাম বলবো না, আমি তোমাদের 5টা জোনের কথা বলবো। রিস্ক প্যারামিটার অনুযায়ী তোমরা তোমাদের অবস্থান বুঝে সেই জোনগুলোকে সিলেক্ট করবে এবং তারপর তোমাদের সুবিধা অসুবিধা দেখে পোস্ট প্রেফারেন্সগুলোকে সিলেক্ট করবে। আমি জোনগুলোর যদি কথা বলি, আমি সবার ফার্স্টেই রাখবো গুয়াহাটি জোনকে। কেন গুয়াহাটি জোনকে রাখলাম? গুয়াহাটি জোনে কম্পারেটিভলি গত বছরের তুলনায় খুব বেশি পোস্ট রিডিউস হয়নি, যদি 2024-এর নিরিখে দেখি। বাকি পোস্টগুলো, বাকি জোনগুলোতে যেভাবে রিডিউস হয়েছে, গুয়াহাটিতে পোস্টের অ্যালোকেশনও বা ডিস্ট্রিবিউশনও কিন্তু খুব সুন্দর রয়েছে। তোমার চিফ কমার্শিয়ালের ভ্যাকেন্সি রয়েছে 27খানা, স্টেশন মাস্টারের 271টা, ট্রেন ম্যানেজারের 43টা, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের 143টা এবং সিনিয়র ক্লার্কের 32খানা ভ্যাকেন্সি রয়েছে। নেক্সট যেটাকে রাখবো গুয়াহাটির পর, সেটা হচ্ছে চেন্নাই জোন। চেন্নাই জোনেও সিসিটিএস এর ভ্যাকেন্সিটা অনেকটা বেশি, তোমার সেই তুলনায় স্টেশন মাস্টার, ট্রেন ম্যানেজার এই পোস্টগুলোর ভ্যাকেন্সি কম। আবার জে এর ভ্যাকেন্সিটা ঠিকঠাক, সিনিয়র ক্লার্কের ভ্যাকেন্সিটা ঠিকঠাক। এবং আমি তোমাদেরকে এখানে রিকমেন্ড করব যে যারা তোমরা মনে করছো যে না তোমাদের মেডিকেলটা নিয়ে একটু তোমাদের দুশ্চিন্তা রয়েছে, তোমরা একটু ডেস্ক জব হলে তোমাদের ভালো হয়, বা মেডিকেলে একটু যেখানে কম হার্ড সেই সমস্ত পোস্টগুলোর ক্ষেত্রে তোমরা নিজেদের কমফোর্টেবল মনে করছো, তারা কিন্তু চেন্নাই জোনটাকে গুয়াহাটির থেকেও বেশি প্রিফারেন্স দেবে। কারণ এই যে সিসিটিএস এর পোস্টটা রয়েছে, বা এই যে জেএ এর পোস্টটা রয়েছে, বা সিনিয়র ক্লার্কের পোস্টটা রয়েছে, এই পোস্টগুলোতে কিন্তু মেডিকেল অতটা হার্ড হয় না যতটা তোমার স্টেশন মাস্টার বা ট্রেন ম্যানেজারের ক্ষেত্রে যতটা কড়াকড়ি রয়েছে, এবং সেই দুটোরই পোস্ট কিন্তু চেন্নাইতে কম। সুতরাং মেডিকেল যদি তোমাদের একটু মেডিকেল নিয়ে চিন্তা হয়, বা তোমাদের যদি ডেস্ক জবটা প্রেফার্ড বেশি হয়, যদিও সিসিটিএস পুরোপুরি ডেস্ক জব নয়, তা সত্ত্বেও আমি বলি ডেস্ক জব যদি তোমাদের প্রেফার্ড হয়, তোমরা এই জোনটাকে রাখো। এ প্রসঙ্গে একটা কথা বলি, এনটিপিসিতে যে 5টি পোস্টের কথা বলা হয়েছে, সেই 5টি পোস্টের প্রত্যেকটা পোস্টের ডিটেলস, তাদের সুবিধা অসুবিধা, তাদের প্রমোশন, তাদের ট্রান্সফার, সমস্ত কিছু নিয়ে 5টা ডিফারেন্ট ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে। তোমরা ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে বা আমাদের ওই এনটিপিসি 2024 প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলোকে দেখে নিয়ে তবে কিন্তু একটা কনক্লুশনে পৌঁছিও। সেখানে আমি প্রত্যেকটা পোস্ট নিয়ে তাদের খুঁটিনাটি জিনিসগুলো সবই আলোচনা করেছি। এবং এ পর্যন্ত যদি তোমরা ভিডিওটাকে দেখে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিকে অবশ্যই লাইক করবে। চলো নেক্সট চলে আসি চেন্নাই জোনের পরে। আমি গুয়াহাটি জোনের কথা কেন বললাম? গুয়াহাটি জোন হচ্ছে সেই জোনগুলো, মানে সেই জোনগুলোর মধ্যে পড়ে যারা তোমরা স্টেশন মাস্টারের পোস্টটাকে বা ট্রেন ম্যানেজারের পোস্টটাকে বেশি প্রেফারেন্স দিচ্ছ, তারা তোমরা চেন্নাই জোনের উপরে গুয়াহাটি জোনটাকে বেশি প্রেফারেন্স দেবে। যদি তোমাদের মনে হয় যে না আমরা এই মেডিকেলে খুব একটা আমাদের অসুবিধা নেই, টেনশন নেই, তো স্টেশন মাস্টার বা ট্রেন ম্যানেজারের পোস্টে তো বা আইসাইটের কোনো প্রবলেম নেই, তোমরা তাহলে গুয়াহাটি জোনটাকে বেশি প্রেফারেন্স দেবে। ঠিক আছে, এখানে বলে রাখি স্টেশন মাস্টারে কিন্তু অ্যাপটিটিউড টেস্ট আছে, সেটাও মাথায় রাখতে হবে তোমাকে, যেটা বাকি পোস্টগুলোর ক্ষেত্রে নেই, তাই না? আচ্ছা, দেন আমি চলে আসি তোমার চেন্নাই জোনকে কেন সেফ বললাম। চেন্নাই জোন এই পোস্টগুলোর জন্য তো সেফ নয়, কিন্তু যেগুলো তোমার একটু বেশি কাট অফ যায় তুলনামূলক, ধরে নাও এই চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজারের পোস্টটা, হ্যাঁ, সেই পোস্টগুলো চেন্নাইতে মোটামুটি ডিসেন্ট রয়েছে। এরপরে 3 নম্বরে আমি যে পোস্টটাকে রাখবো, যে জোনটাকে রাখবো, সেটা হচ্ছে আমেদাবাদ। আমেদাবাদের যদি আমি কথা বলি, আমেদাবাদে ভ্যাকেন্সি একদম হুবহু গুয়াহাটির ভ্যাকেন্সির সঙ্গে সেম, 516টা ভ্যাকেন্সি রয়েছে। এবং আমেদাবাদে ভ্যাকেন্সির অ্যালোকেশনটা এই জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্টের পোস্টটা না থাকলে বাকি যে ভ্যাকেন্সিগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব সুন্দরভাবে ইভেনলি ডিস্ট্রিবিউটেড রয়েছে। ট্রেন ম্যানেজার 244টা, চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার 157টা, স্টেশন মাস্টার 71টা এবং সিনিয়র ক্লার্ক 44টা ভ্যাকেন্সি আমাদের আমেদাবাদে রয়েছে।
এবং অনেকেই এই JEE পোস্টটা না থাকার জন্য আহমেদাবাদকে পছন্দের মধ্যে রাখবেন না, আমার অনুমান। তো তোমরা আহমেদাবাদ থেকে কিন্তু যদি পার্টিকুলার এই পোস্টটার প্রতি তোমাদের কোনো রকম ইচ্ছা না থেকে থাকে, তাহলে তোমরা আহমেদাবাদ জোনের কথাও ভাবনা চিন্তা করতে পারো। 4 নম্বরে যে জোনটার আমি কথা বলবো প্রেফার্ড জোনগুলোর মধ্যে, সেটা হলো ভুবনেশ্বর জোন। ভুবনেশ্বর জোনেও ভ্যাকেন্সি যদি স্টেশন মাস্টারকে বাদ দিয়ে দেখা হয়, ট্রেন ম্যানেজার পোস্টের জন্য তো খুবই ভালো এই জোনটা। আর বাকি যে জোনগুলো রয়েছে, বাকি যে পোস্টগুলো রয়েছে, সেগুলোর মধ্যেও ভ্যাকেন্সি মোটামুটি ঠিকঠাক বলা চলে। তো এই হচ্ছে তোমার ভুবনেশ্বর জোনের ভ্যাকেন্সির কথা আমি বললাম। এবং দেখতে পাচ্ছ ভুবনেশ্বর জোনের ভ্যাকেন্সি তুমি যদি দেখো, অর্থাৎ লেভেল 6 এর যে পোস্টগুলো রয়েছে, লেভেল 6 এর জন্য ভালো না হলেও লেভেল 5 এর জবগুলোর জন্য কিন্তু ভুবনেশ্বরকে তুমি চুজ করতে পারো। যেহেতু লেভেল 6 এর পোস্টগুলো কম, অনেকেই ভুবনেশ্বরকে প্রেফারেন্সের মধ্যে রাখবেন না লেভেল 6 এর জবগুলো কম হওয়ার জন্য, তাই না? তো তারা কিন্তু ভুবনেশ্বরকে প্রেফারেন্সে রাখবে না। কিন্তু বাকি পোস্টগুলোকে যদি দেখা যায়, ওই যে বললাম যে জব পাওয়াটাই যদি মেন টার্গেট হয়, দেন কিন্তু ভুবনেশ্বরকে তুমি তোমার পছন্দে রাখতে পারো। এখন তোমাদের মাথায় আসবে যে দাদা তুমি তো টপ 5 জোনের কথা বললে, কিন্তু তুমি এখানে 4টে জোনের কথা বলছো, তাহলে 5 নম্বর জোন কোনটা যেটা আমাদের প্রেফার্ড জোনের মধ্যে থাকতে পারে? তো সেটার কথাই বলবো। 5 নম্বর জোন কিন্তু অবভিয়াসলি কলকাতা, নান আদার দ্যান কলকাতা। কেন আমি কলকাতার কথা বললাম? এই যে আগের জোনগুলোর কথা বলেছি, সেই জোনগুলোর কোনোটাই আশা করা যায় যে তোমার ওভারঅল যদি সব মিলিয়ে তুল্যমূল্য বিচার করা যায়, ম্যাক্সিমাম পোস্টের কাট অফ কলকাতার তুলনায় কম থাকবে। সুতরাং অবভিয়াসলি কলকাতার তুলনায় তোমাদের সিলেকশনের চান্স সেখানে বেশি। কাট অফ তাদের বাড়তে পারে, কাট অফ তাদের কম্পিটিশন বেশি হতে পারে, কিন্তু আমার মনে হয় না তাদের কাট অফগুলো কলকাতাকে পার করে যাবে কখনোই। কিন্তু যদি তোমরা মনে করো একটু তোমরা বেশ কিছুদিন প্রিপারেশনে রয়েছো, কনফিডেন্ট রয়েছো, এবং একসঙ্গেই তোমরা এই হোম পোস্টিং প্লাস জবে তোমাদের যে জব পাওয়ার ব্যাপারটা, সেটাকে একবারেই কনফার্ম করতে চাও, বিকজ সত্যি কথা জিনিসটা ম্যাটার করে। রেলের ক্ষেত্রে বলে তো লাভ নেই, রেলের ক্ষেত্রে ট্রান্সফার জিনিসটা অতটা ইজি হয় না, আছে কিন্তু বেশ ডিফিকাল্ট হয়ে যায় অনেক সময়। তো সেই সব দিক থেকে দেখতে গেলে কলকাতা জোনে যদি তোমরা একটু রিস্ক নিতে পারো, নিজেদের পড়াশোনার প্রতি কনফিডেন্ট থাকে, তো কলকাতা জোনকে তাহলেই তোমরা প্রেফারেন্সের মধ্যে রেখো। বিকজ নট অনলি কলকাতায় ভ্যাকেন্সিটা বেশি রয়েছে, কলকাতায় এবছর পোস্টের ডিস্ট্রিবিউশনটা কিন্তু খুব সুন্দরভাবে ইভেন্টলি ডিস্ট্রিবিউটেড রয়েছে। যেগুলো হাইয়েস্ট কাট অফ যায়, যে পোস্টগুলো বা যে বেশি কাট অফ যায়, ধরো এই লেভেল 6 এর পোস্টগুলো, স্টেশন মাস্টার একটু যদি 19-20 হয়েও থাকে, চিফ কমার্শিয়ালে কিন্তু তোমার ভ্যাকেন্সিটা যথেষ্ট বেশি রয়েছে। আবার লেভেল 5 এর মোস্ট প্রেফার্ড পেস্টগুলোর মধ্যেও দেখো জুনিয়র অ্যাকাউন্টেন্টের ভ্যাকেন্সিটা কিন্তু সাফিসিয়েন্ট রয়েছে। সুতরাং কলকাতাকেও তোমরা তোমাদের প্রেফার্ড লিস্টে রাখতে পারো, যদি তোমরা একটু নিজেদের প্রিপারেশনের প্রতি কনফিডেন্ট হও। তো এই যে 5টা জোনের কথা বললাম, এটা আমার সাজেশন। বাকি তোমরা অবশ্যই তোমাদের ভাবনা চিন্তা, তোমাদের নিজস্ব অ্যানালিসিস থাকবে, সেখান থেকে তোমরা সিদ্ধান্ত নেবে। যদি এর সাথে সাথে তোমাদেরও নিজস্ব কিছু মন্তব্য বা বক্তব্য থাকে, তোমরা সেটা কমেন্ট বক্সে লিখে জানাবে, আমি অবভিয়াসলি সেগুলোকে অ্যাপ্রিসিয়েট করব। এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আমাদের এই সিরিজের এনটিপিসি সিরিজের বাকি ভিডিওগুলোকে দেখার জন্য ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক নিয়ে দেখে নিও, এবং আমাদের পরবর্তী আপডেটগুলোর জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত থাকো। থ্যাংক ইউ।